ভারত অস্ত্র দিচ্ছে ইসরায়েলকে, ভয়াবহ তথ্য ফাঁস স্পেনের। ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে তোপের মুখে ভারতের এমপি, কি করবে মোদির দল? বিশ্বমঞ্চ মাতাচ্ছে তিন তরুণী, মাথায় হিজাব, হাতে গিটার, কারা তারা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার অস্ত্র বোঝাই জাহাজ ভারত থেকে ইসরায়েলে পাঠানোর গুরুতর অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য আর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজের বক্তব্যে ফাঁস হয় ঘটনাটি। সম্প্রতি স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েল অভিমুখী অস্ত্র বোঝাই কার্গো জাহাজ ম্যারিয়ানে ডেনিকা 21 মে দেশের উপকূলে নোঙ্গরের অনুমতি চাইলে মানা করা হয়। ভারতের চেন্নাই বন্দর ছেড়ে আসা 27 টন অস্ত্র ও বিস্ফোরক বোঝাই জাহাজটি ইসরায়েলের হাইফা বন্দরে যাচ্ছিল। এল পাইস পত্রিকা সহ স্পেনের একাধিক গণমাধ্যম এই অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশের সূত্র ধরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তদন্তের সত্যতা পাওয়া গেছে। এর আগে 2 এপ্রিল বোরকাম নামে আরেকটি কার্গো জাহাজ ভারতের চেন্নাই বন্দর থেকে ইসরায়েলের আশদোদ বন্দরে রওনা হয়। এতে থাকা 12.5 টন অস্ত্র ভান্ডারের তথ্যপাত্র প্রকাশ করেছে ফিলিস্তিনের পক্ষে স্বেচ্ছাসেবক সংস্থা রেসকোপ। এদিকে ভারতের লোকসভায় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়ে তোপের মুখে পড়েছেন দেশটির পার্লামেন্টের 5 বারের সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি শপথ নেওয়া শেষে জয় ফিলিস্তিন স্লোগান দেন। আর এরপরই ক্ষমতাসীন বিজেপি জোটের ব্যাপক তোপের মুখে পড়েন আসাদুদ্দিন ওয়াইসি। তাকে এমপি হিসেবে অযোগ্য ঘোষণা করার দাবি তুলেছে মোদির দল। বিস্তারিত মীর ফজলে রাব্বির রিপোর্টে। वफादारी से अंजाम दूंगा। जय भीम, जय मीम, जय तेलंगाना, जय फलस्तीन, तकबीर, अल्लाहु আকবার। এভাবেই ভারতের সংসদে দাঁড়িয়ে জয় ফিলিস্তিন বলে আওয়াজ তুললেন আসাদুদ্দিন ওয়াইসি। সর্বভারতীয় মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি শপথ গ্রহণ শেষে ফিলিস্তিনের নামে জয়ধ্বনি দিয়েছেন, আর এতেই তোপের মুখে পড়তে হয়েছে তাকে। ভারতের হায়দ্রাবাদ আসন থেকে 5ম বারের জন্য নির্বাচিত ওয়াইসি উর্দুতে শপথ নেওয়ার পর জয় ফিলিস্তিন স্লোগান তোলেন। এরপরই বিজেপির এক নেতা দাবি করেন যে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য ওয়াইসিকে লোকসভার সদস্য হিসেবে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। যদিও শপথ অনুষ্ঠান শেষে ওয়াইসি বলেন, জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন বলার মধ্যে কোনো ভুল নেই। ওয়াইসি বলেন, অন্য সদস্যরাও নানা কথা বলছেন, এটা কিভাবে ভুল? পারলে সংবিধানের বিধান বলুন। আর এরপরই সংবিধানের বিশ্লেষণ নিয়ে হাজির হন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সংবিধানের 102 অনুচ্ছেদের একটি স্নিপেট পোস্ট করে তিনি বলেন, বর্তমান নিয়ম অনুসারে বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য আসাদুদ্দিন ওয়াইসিকে তার লোকসভার সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করা যেতে পারে। টানা 5ম মেয়াদে লোকসভায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন অল ইন্ডিয়া মুসলিম ইত্তেহাদ উল মুসলিমিন বা মিম দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি। অবশ্য 1984 সালের পর থেকে দলটি এ আসনে কোনো নির্বাচনে হারেনি। 2004 সাল থেকে গত 4টি লোকসভা নির্বাচনে ওয়াইসি এই আসনে জিতেছেন। এবারের নির্বাচনে মুসলিম অধ্যুষিত এই কেন্দ্রে ওয়াইসির আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে বিজেপির প্রথম নারী প্রার্থী ছিলেন মাধবী লতা। ওয়াইসির বিরুদ্ধে শাস্ত্রীয় এই নৃত্যশিল্পীকে মাঠে নামিয়েছিল গেরুয়া শিবির। তবে অনেক চেষ্টার পরও ওয়াইসিকে থামাতে পারেননি তিনি। 3 তালাক রদ করার বিরোধিতা থেকে শুরু করে বাবরি মসজিদ ভাঙার ইস্যু বা নাগরিকত্ব আইন, সব ইস্যুতেই মিস্টার ওয়াইসি ছিলেন সরব। অনেকের মতেই ভারতীয় মুসলিমদের ভবিষ্যতের নতুন নেতার ভূমিকায় আসতে যাচ্ছেন তিনি। 1969 সালের 13 মে হায়দ্রাবাদের জন্ম আসাদুদ্দিন ওয়াইসির। তার বাবা সালাউদ্দিন ওয়াইসিও ছিলেন একজন সাংসদ। আসাদুদ্দিন পেশায় একজন ব্যারিস্টার। লন্ডনে আইন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সংসদে সবচেয়ে বেশি উপস্থিতির বিশেষ নজিরও রয়েছে তার। 2022 সালে সেরা সাংসদের পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে আসাদুদ্দিনকে। তবে আসাদুদ্দিন ওয়াইসিকে ঘিরে আছে একাধিক বিতর্ক। বিরোধীরা ওয়াইসিকে জিন্নাহর সাথে তুলনা করেছেন, যদিও জিন্নাহর দিয়েই জাতি তত্ত্বের বারবার বিরোধিতা করতে দেখা গিয়েছে আসাদুদ্দিনকে। তিনি হিন্দুত্ববাদী আদর্শের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে নন, সেটি বারবার স্পষ্ট করেছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
অবিলম্বে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জোর দাবি জানিয়েছে চীন। একই সাথে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিতে দ্রুত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে দেশটি। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক বৈঠকে এসব আহ্বান জানিয়েছেন চীনের প্রতিনিধি। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। যতই দিন গড়াচ্ছে গাজা যুদ্ধ কেন্দ্র করে ভয়াবহ উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য। এরই জেরে যে কোনো সময় ইসরায়েলের সাথে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বড় আকারের যুদ্ধ লেগে যেতে পারে, আর সেক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়বে আরও কিছু দেশ। সব মিলিয়ে মারাত্মক অস্থিতিশীল হয়ে উঠবে আঞ্চলিক ও বৈশ্বিক পরিমণ্ডল। তার ফল ভোগ করতে হবে গোটা বিশ্বকেই। এ অবস্থায় অবিলম্বে সমস্যার মূলে থাকা গাজা যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছে চীন। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনের প্রতিনিধি ফু কং গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। যুদ্ধরত সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়ে চীনের প্রতিনিধি বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে করে উত্তেজনা ও সংঘাত আরও তীব্র হয় ও পুরো অঞ্চলকেই গ্রাস করে নেয়। গাজায় যুদ্ধবিরতির গুরুত্ব তুলে ধরে ফু বলেন, গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপনের সময় দাবি করা হয় ইসরায়েল আগে থেকেই তা মেনে নিয়েছে, অথচ ওই দাবির সপক্ষে বাস্তবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৩ ধাপের প্রস্তাবটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও পাশ হয়। সে সময় বলা হয়েছিল এরই মাঝে ওই প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা উল্টোটা দেখেছি। ইসরায়েল বরং বড় আকারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত করা ও ত্রাণ কর্মীদের ওপরও হামলা হচ্ছে। চীনের প্রতিনিধি বলেন, গাজায় এমন একটি যুদ্ধবিরতি প্রয়োজন যার পর পুনরায় যুদ্ধ শুরু হবে না। আমরা ইসরায়েলকে বলতে চাই, গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ক্রমাগত যে আহ্বান জানানো হচ্ছে দ্রুততার সাথে তা মেনে নিতে এবং গাজাবাসীকে সম্মিলিতভাবে শায়েস্তা করার মানসিকতা থেকে সরে আসতে। যুদ্ধবিরতি কার্যকরে প্রভাবশালী সব দেশকে এক পাটাতনে এসে কাজ করারও আহ্বান জানাচ্ছে চীন। একই সাথে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে ফিলিস্তিন ইসরায়েল ২ রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য কাজ করে যেতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানানো হয় চীনের পক্ষ থেকে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এদিকে রোজকার মতো বুধবারও গাজার বিভিন্ন এলাকায় চলছে ইসরায়েলের নৃশংস হামলা। ধসে পড়া ভবনগুলোর নিচে চাপা পড়াদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। এমন নির্মম পরিস্থিতিতেও ক্ষুধার্ত গাজাবাসীর কাছে গেল প্রায় ৫০ দিন ধরে পৌঁছানো হয়নি কোনো খাদ্য সহায়তা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজার খান ইউনিসে এক উদ্বাস্তু শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৪ ফিলিস্তিনি মারা গেছেন। ইসরায়েলি বাহিনীর হামলার পর উত্তর গাজার বেইত লাহিয়ায় ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচে চাপা পড়ে রয়েছে অনেক ফিলিস্তিনি। মঙ্গলবার ভোর থেকে গাজা জুড়ে কমপক্ষে ৫১ জন মারা গেছেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের প্রধান ইসমাইল হানিয়ার বোন সহ ৬০টি উদ্বাস্তু শিবিরে অভিযান চালিয়ে ১০ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এসবের মধ্যেই প্রায় ৫০ দিন ধরে কোনো মানবিক সহায়তা গাজায় প্রবেশ করেনি। এক বিবৃতিতে আন্তর্জাতিক সংস্থাগুলোকে গাজায় রোগী এবং আহতদের জীবন বাঁচাতে চিকিৎসা সরবরাহের আহ্বান জানায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন। তারা বলছে, ইসরায়েলি সরকার ইচ্ছাকৃতভাবে নিরপরাধ বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু বানিয়ে ভয়াবহ গণহত্যা চালিয়ে যাচ্ছে। এছাড়া বিবৃতিতে ইসরায়েলকে রাজনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করে গাজায় গণহত্যার জন্য মার্কিন প্রশাসনকেও দায়ী করা হয়। ওদিকে ইসরায়েল লেবানন সীমান্তে সহিংস সংঘর্ষের অবসান ঘটাতে জরুরিভাবে একটি কূটনৈতিক চুক্তি চাইছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসরায়েলকে জানিয়েছে, মানবিক কর্মীদের ওপর হামলা হলে গাজা জুড়ে সংস্থাগুলোর সহায়তা কার্যক্রম বন্ধ করা হবে। এছাড়া UNRW এর প্রধান বলছেন, তাদের সংস্থাটির শুধুমাত্র আগস্টের শেষ নাগাদ পর্যন্ত বাজেট রয়েছে। বছরের শেষ পর্যন্ত চালাতে প্রায় ১০০ থেকে $১৪০ মিলিয়ন ঘাটতি রয়েছে।
গাজার মোট জনসংখ্যার 1/3 মানুষ এখন গ্রীষ্মের গরমের অসহ্য যন্ত্রণায়ও ভুগছে। গত 24 ঘণ্টায় 32 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছেন মোট 139 জন। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 37,658 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 86,237 জন। ইফাত জাহান, বাংলাভিশন। মার্কিন আদালতে দোষ স্বীকারের পর মুক্ত উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ফিরে গেছেন জন্মভূমি অস্ট্রেলিয়ায়। তাকে বহনকারী বিমানটি বুধবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পৌঁছালে অ্যাসাঞ্জকে বিমানবন্দরে স্বাগত জানায় তার বাবা এবং স্ত্রী স্টেলা। অ্যাসাঞ্জের কিছু সমর্থকও তাকে স্বাগত জানাতে সেখানে জড়ো হয়। এর আগে প্রশান্ত মহাসাগরে মার্কিন দ্বীপে সাইপানের আদালতে সশরীরে হাজিরা দিয়ে বিচার কার্যক্রমে অংশ নেন অ্যাসাঞ্জ। মার্কিন গোপন দলিল ফাঁস হয়ে সাড়া ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ দীর্ঘ 14 বছরের আইনি লড়াইয়ের পর মার্কিন ওই আদালতে দোষ স্বীকার করেন। সে সময় বিচারক জানান অ্যাসাঞ্জ যে 62 মাস জেল খেটেছেন সেটাই যথেষ্ট, আর এরপরেই মুক্তি দেওয়া হয় তাকে। অবশ্য মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে জুলিয়ান অ্যাসাঞ্জ বিনা অনুমতিতে আর যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। এছাড়া মার্কিন বিচার বিভাগের দেওয়া শর্ত অনুযায়ী উইকিলিক্সের কাছে থাকা সব গোপন নথি ধ্বংস করতে হবে। এই ঘটনায় অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্যরা বলেছেন সত্য প্রকাশকে অপরাধের তালিকাভুক্ত করা উচিত নয়। ইরাক ও আফগানিস্তানে বিচার বহির্ভূত হত্যা ও বেসামরিক নাগরিকদের ওপর সজ্ঞানে হামলার লক্ষাধিক তথ্যপাত্র উইকিলিক্সে ফাঁস করেছিল অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রে নিয়ে বিচারের চাপ এড়াতে 2012 সাল থেকে যুক্তরাজ্যে নির্বাসিত ছিলেন তিনি। 2019 সালের এপ্রিলে ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করে বেলমার্শ কারাগারে পাঠায়। তুমুল সংঘর্ষের মাঝেও বন্দি বিনিময় করেছে যুদ্ধরত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন। সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় দুদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির পর্তা কার্যকর করা হয়। চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে দুই দেশেরই 90 জন করে সেনা সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে ইউক্রেনের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলা চালিয়ে নতুন করে আরো কয়েকটি এলাকা দখল নিয়েছে রুশ বাহিনী। বিস্তারিত ইফাত জাহানের ডেস্ক রিপোর্টে। ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে জানায় ইউক্রেনের সামরিক ঘাঁটি এবং অস্ত্রাগারে হামলা চালিয়ে একাধিক ফ্রন্টে আরও কিছু জায়গা দখলে নিয়েছে রুশ সেনারা। সেই সাথে ইউক্রেনের একাধিক রকেট এবং ড্রোনও ভূপাতিত করে রাশিয়ার বিমান বাহিনী। তবে ইউক্রেনের দাবি গত 24 ঘণ্টায় একাধিক রুশ হামলা সফলভাবে প্রতিহত করে তাদের সশস্ত্র বাহিনী। দেশটির জেনারেল স্টাফ দাবি করেন পোকরভস্ক শহরের রুশ বাহিনীর সাথে শতাধিক সংঘর্ষে লিপ্ত হয় ইউক্রেনের সামরিক সদস্যরা। এছাড়া দেশটির প্রতিরক্ষামূলক লাইন লঙ্ঘনের চেষ্টাকালীন রুশ সেনাদের ওপর একাধিক আক্রমণ চালিয়ে সফলভাবে প্রতিহত করা হয়। ওদিকে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের বন্দি বিনিময় চুক্তির আলোচনার পর উভয় দেশের সৈন্যরা কারাগার থেকে মুক্তি পেয়েছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া পোস্টে জানায় ইউক্রেনে আটক 90 জন রুশ সেনা দেশে ফিরেছে। বিনিময়ে ইউক্রেনেরও 90 জন সেনা সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান রাশিয়ায় বন্দী ইউক্রেনের ওই 90 জন সামরিক সদস্যের মধ্যে দেশটির ন্যাশনাল গার্ড, নৌবাহিনী, সশস্ত্র বাহিনী এবং বর্ডার গার্ড সার্ভিসের সদস্যরাও রয়েছেন। এই বছর জুড়েই রাশিয়া এবং ইউক্রেনের কারাগারে বন্দীদের বেশ কয়েকটি বিনিময় চুক্তি হয়। ইফাত জাহান, বাংলাভিশন। গায়ে ঢিলেঢালা পোশাক, মাথায় হিজাব দেখে মনে হতেই পারে লাজুক 3 স্কুল পড়ুয়া মেয়ে, কিন্তু তারা আসলে একটি নারী হেভি মেটাল ব্যান্ডের সদস্য। গিটার ও ড্রামস হাতে নিজ দেশ ইন্দোনেশিয়ার মঞ্চ মাতানোর পর এবার তারা অংশ নিচ্ছেন আন্তর্জাতিক পর্যায়েও। তবে এই হিজাবি ব্যান্ড নিয়ে নেটিজেনদের অনেকের মধ্যে রয়েছে ভিন্ন মত। বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। মাথায় হিজাব, গায়ে ঢিলে ঢালা পোশাক, কিন্তু গিটার ও ড্রামস্টিক হাতে স্টেজে উঠে গাইছেন হেভি মেটাল গান। বলছি ইন্দোনেশিয়ার নারী ব্যান্ড ভয়েস অফ ব্যাসেপ্রোটের কথা, যাদের গানের কথায় উঠে আসে সমাজের বৈষম্য। অনেকেই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। তবে ইসলামে যেখানে গান বাজনা নিষিদ্ধ, সেখানে তাদের এই হিজাবি ব্যান্ডকে ভিন্ন চোখে দেখছেন অনেক নেটিজেনরা। ব্যান্ডটি 2014 সালে ইন্দোনেশিয়ার গারুটের পশ্চিম জাভান শহরে গঠিত হয়। ফিদা মার্সায়া, সিতি আয়শা ও ইউদি রাহমাওয়াতি এই 3 তরুণী শুরু করেন ব্যান্ডটি। 2015 সালে ইউটিউবে একটি কভার গানের মাধ্যমে ব্যান্ডটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। এরপর একে একে মেটালিকা, রেড হট চিলি পেপারের মতো জনপ্রিয় ব্যান্ডের গান কভার করে আলোচনায় থাকেন এই 3 তরুণী।
আগামী 28 জুন যুক্তরাজ্যের বিখ্যাত গ্লাস্টনবারি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কোনো ইন্দোনেশিয়ান ব্যান্ড হিসেবে ভয়েস অফ ব্যাসেপ্রোট পারফর্ম করবে। ব্যান্ডটির ভক্তরা বলছেন যতক্ষণ পর্যন্ত না তারা এমন কোনো গান করছেন যা ধর্মের বিরুদ্ধে যায় তারা এই গান করতে পারেন। আমার মতে আজকের দিনে এই যুগে অনেক নারী হিজাব পরে থাকেন, তাই মেটাল ব্যান্ডেও যারা হিজাব পরেন তাদের জন্য এটা আসলে ভালো। আর হিজাব পরার অর্থ এই নয় যে কোনো সঙ্গীত করা যাবে না। আমরা কেবল আমাদের ব্যান্ডের নাম না, বরং আমাদের দেশ ইন্দোনেশিয়ার নামও পুরো বিশ্বের কাছে পরিচিত করতে চাই। আমাদের গ্রামে মনে করা হয় মেটাল মিউজিক মানে হচ্ছে শয়তানের সঙ্গীত। মেয়েদের এই ধরনের কাজ থেকে দূরে থাকা উচিত, বিশেষ করে আমাদের মতো হিজাব পরা মেয়েদের। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। সেই দেশ থেকে এমন একটি নারী ব্যান্ড উঠে আসায় নেটিজেনদের অনেকেই এর সমালোচনাও করছেন। অনেকের মতেই যেখানে ইসলামে গান বাজনা নিষিদ্ধ, সেখানে হিজাব পরে অথবা হিজাব ছাড়া যেভাবেই হোক গান বাজনা করাই উচিত না। ভয়েস অফ ব্যাসেপ্রোট ব্যান্ডটি তাদের নিজের শহর, দেশ, এমনকি বিশ্বের বহু মানুষের সমালোচনার ঊর্ধ্বে গিয়ে নারী ক্ষমতায়নের উদাহরণ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। তাইওয়ানের উগ্র ও কট্টর স্বাধীনতাকামীদের কঠোর শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছে চীন। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে দেশটি। চীনের অখণ্ডতা ও তাইওয়ানের স্থিতিশীলতা ধরে রাখতে আইনগত এই শাস্তির বিধান জরুরি বলে জানিয়েছে তারা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। স্বশাসিত তাইওয়ানকে বরাবরই নিজের অংশ মনে করে চীন। অন্যদিকে তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম হিসেবে দাবি করে আসছে। এ অবস্থায় চীনের আধিপত্য কাটিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পথে হাঁটতে চায় তারা। তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি ডিপিপিও একই আদর্শ লালন করে। অন্যদিকে যে কোনো মূল্যে তাইওয়ানকে নিজের সঙ্গে একীভূত করতে মরিয়া চীন। সব মিলিয়ে চীন তাইওয়ান উত্তেজনা দিন দিন বাড়ছে। অস্থির হয়ে উঠছে তাইওয়ান প্রণালী। এ অবস্থায় তাইওয়ানের স্বাধীনতাকামীদের ঠেকাতে রাষ্ট্রীয় আইনের ভিত্তিতে একটি নির্দেশিকা জারি করেছে চীন। এতে তাইওয়ানকে বিচ্ছিন্ন করার চেষ্টা বা প্ররোচনা দেয়া কট্টরপন্থীদের মৃত্যুদণ্ড দেওয়ারও বিধান রয়েছে। শুধু তাই নয়, এর আওতায় কোনো আসামির অনুপস্থিতিতেও বিচার কাজ পরিচালনা করা যাবে। তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে এই নির্দেশিকা কার্যকর করা জরুরি ছিল বলে জানাচ্ছে চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়। বুধবার এক সংবাদ সম্মেলনে কার্যালয়ের মুখপাত্র জু ফেংলিয়ান বলেন, চীনের জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে এই নির্দেশিকা সঙ্গতিপূর্ণ। কট্টর বিচ্ছিন্নতাবাদী যারা এই সংক্রান্ত আইন লঙ্ঘনের দুঃসাহস দেখাবে, যেখানেই থাকুক না কেন তাদের ধরে আইনের আওতায় আনা হবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। তাইওয়ানের বেশিরভাগ মানুষ বিচ্ছিন্নতাবাদী মানসিকতার বিরুদ্ধে দাবি করে মুখপাত্র বলেন, যারা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, আগামীতে তারা যদি সেসব কর্মকাণ্ড থেকে সরে আসে তবে তাদের পূর্বের অপরাধ আংশিক বা পুরোটাই ক্ষমা করে দেয়া হবে। তথাকথিত স্বাধীনতার পথে হাঁটতে অন্য কোনো দেশ বা বহিঃশক্তির প্ররোচনায় না পড়ার জন্য সতর্কতা জানানো হয়েছে বিচ্ছিন্নতাবাদীদের প্রতি। অন্য কোনো দেশের সহযোগিতায় এমন চেষ্টা চালালে তাদের কঠোর শাস্তির আওতায় আনার হুঁশিয়ারি জানানো হয়েছে। বেইজিংয়ের মতে এ ধরনের যে কোনো চেষ্টা রাষ্ট্রদ্রোহের শামিল। এদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে চীনের অংশ বললেও তাইওয়ান কখনো আক্রান্ত হলে তারা সামরিক সহায়তা সহ সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়ে আসছে। এ নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। কেনিয়ার কর বৃদ্ধির বিতর্কিত অর্থ বিলের প্রতিবাদে চলা ব্যাপক বিক্ষোভ আর রক্তাক্ত সহিংসতার পর দেশটির রাজধানী নাইরোবিতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সেই সাথে বিতর্কিত অর্থ বিলটি আবারও বিবেচনার আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। মঙ্গলবারের ব্যাপক সহিংসতার প্রাণহানির পরই নাইরোবির রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মোতায়েন করা হয় সেনাবাহিনী। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট রুটো দাবি করেন, আন্দোলন ছিনতাই করে সহিংসতার দিকে নিয়ে গেছে সংগঠিত অপরাধী চক্র। তাদেরকে চিহ্নিত করে কঠোর বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এই বিক্ষোভকে গণতন্ত্র, আইনের শাসন আর সংবিধানের উপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন কেনিয়ার প্রেসিডেন্ট। 2 বছর আগে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে রুটো প্রেসিডেন্ট নির্বাচিত হন। IMF
IMF এর ঋণের শর্ত মেনে কর বাড়ানোর অর্থ বিলে পার্লামেন্ট অনুমোদন দিলে গণবিক্ষোভ সহিংস আকার নেয়। বিক্ষোভকারীদের একাংশ পার্লামেন্টের ভেতরে তাণ্ডব শুরু করলে জনপ্রতিনিধিরা টানেল দিয়ে পালিয়ে পাশের ভবনে আশ্রয় নেন। দেশটির রাজধানীর বাইরে একাধিক শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ও সহিংসতা। এই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। চীনের জিনজিয়াং প্রদেশের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমকিতে অনুষ্ঠিত হচ্ছে ৮ম চীন ইউরেশিয়া প্রদর্শনী। চীন ইউরেশিয়া প্রদর্শনীতে এশিয়া এবং ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং মন্ত্রী পর্যায়ের কার্যক্রম পরিচালনা করা হয়। আরও রয়েছে ডেস্ক রিপোর্টে। উত্তর পশ্চিম চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে বুধবার ৮মবারের মতো চীন ইউরেশিয়া প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অঞ্চলটির রাজধানী শহর উরুমকিতে জিনজিয়াং ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে প্রদর্শনীটি অনুষ্ঠিত হচ্ছে। চীনের প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সুযোগ সুবিধাগুলো এই প্রদর্শনীতে তুলে ধরা হয়। ১,৪০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রদর্শনীতে ১৪টি হল সহ 2টি আউটডোর এক্সিবিশন জোনও রয়েছে। প্রথমবারের মতো দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য এই প্রদর্শনী হল স্থাপন করা হয়েছে। এতে অংশ নেয় গুয়াংডং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়ার সংগঠনগুলো। এছাড়া যোগ দেয় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে অভিনব পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। অংশগ্রহণ করেছে জিনজিয়াংয়ের 8টি প্রধান ইন্ডাস্ট্রি তথা তেল, গ্যাস, কয়লা, খনি, ফসল, তুলা, ফলমূল ও শাকসবজি, পশু এবং শক্তি উৎপাদনের নেতৃত্ব স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানও। এই প্রদর্শনীতে বাণিজ্যিক প্রচার কার্যক্রমও চালানো হবে। এছাড়া এখানে প্রায় 200 প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হবে বলে প্রত্যাশা করছে আয়োজকরা। প্রদর্শনীতে মোট 50টি দেশের 1900টিরও বেশি আন্তর্জাতিক সংগঠন এবং প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এই প্রদর্শনী চলবে 30 জুন পর্যন্ত। ইফাত জাহান, বাংলাভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।